সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেতার অনুষ্ঠান উপস্থাপক এস এম মোর্শেদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, জি ভালো। আচ্ছা, একটু জানতে চাই বেতার অনুষ্ঠানের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে হয়েছে, শুরুটা কিভাবে ছিল? আচ্ছা, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তখন যখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আর কি, তখন চট্টগ্রাম বেতারের একটা অনুষ্ঠান ছিল নবকেতন, যুব বিষয়ক অনুষ্ঠান আর কি। সেখান থেকেই শুরু। আমরা প্রতি সপ্তাহে একদিন তরুণদের মেধা বিকাশ, সৃজনশীলতা এই সকল বিষয় নিয়ে একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো। সেখান থেকে মোটামুটি শুরু আর কি। তবে তখন পার্টিসিপেন্ট ছিলাম, তখন উপস্থাপক হয়নি, বাট বেতারের সাথে সেখান থেকে মূলত আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক যোগাযোগ শুরু আর কি। আচ্ছা, আমরা তো উপস্থাপক বলতেই বুঝি যে প্রাণবন্তভাবে কথা বলবে, স্পষ্ট করে কথা বলবে, অনেক বিষয় আসলে ডিপেন্ড করে। বেতার অনুষ্ঠান উপস্থাপকের মধ্যে নর্মাল টিভি প্রোগ্রাম উপস্থাপনের মধ্যে ডিফারেন্সটা কি থাকে, বা ওখানে কোন কোন জিনিস মাথায় রাখতে হয়? না, এটা তো অনেক ডিফারেন্স আছে, কারণ হচ্ছে টেলিভিশন ও সম্প্রচার মাধ্যম, বেতার ও সম্প্রচার মাধ্যম, কিন্তু টেলিভিশন হচ্ছে ভিজুয়াল মিডিয়া। ধরেন এখানে একজন উপস্থাপককে বেশ সাজগোজ করে আসতে হয়, যেমনটি আপনি করেছেন, এবং একজন উপস্থাপক যেহেতু তাকে মানুষ পর্দায় দেখবে, স্বাভাবিকভাবেই উপস্থাপককে সেদিকটি প্রেজেন্টেবল হতে হয়। সেখানে দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে তো কথার বিষয়গুলো আসলে ডিপেন্ডস করছে সেখানে। এখন হচ্ছে যে মানে বেতার কিন্তু আপনার মানুষের কথা শুনেই মানুষ অনুষ্ঠান শুনে আর কি। হ্যাঁ, যেরকম টেলিভিশনে একজন ভালো উপস্থাপককে দেখে মানুষ অনুষ্ঠান দেখে, যেমন আমরা চায়ে চুমুক দেখি প্রতিদিন। হ্যাঁ, কিন্তু এরকম বেতারেরও কিছু কিছু অনুষ্ঠান আছে যে যারা খুব ভালো কথা বলে, সুন্দর কথা বলে, দর্শকদের সাথে কিন্তু তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আসলে একটা কানেক্টিভিটি কাজ করে, সেটা কাজ করে আর কি। যেহেতু আমাদের দেশে তো এখনো অনেক অঞ্চলে যেখানে মানুষ বেতারের উপরে নির্ভর করে। অবশ্যই বেতার আসলে আমাদের যে একটা সেক্টর জুড়ে আছে, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, এবং বেতার ছাড়া আসলে অনেক কিছুই সম্ভব না। সো এটা আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ সেই ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আচ্ছা, যদি এই চায়ের চুমুকটা ভিজুয়ালি না হতো, তাহলে হচ্ছে আপনি যদি সাপোজ আপনার ভয়েসে শুধু এটা শোনা যেত, তাহলে আপনি কিভাবে শুরুটা করতেন? আমরা একটু শুনতে চাই। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি চায়ের চুমুক আমাদের প্রভাতী ম্যাগাজিন। আশা করছি ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বর্তমানে কি ধরনের প্রোগ্রাম করা হচ্ছে? আচ্ছা, আমি মূলত ডেভেলপমেন্ট ইস্যুতে প্রোগ্রামগুলো করি। আপনি জানেন বাংলাদেশ বেতারের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে একটা আছে এক্সটার্নাল ডিপার্টমেন্ট বলে এটাকে। এটা বাইরের শ্রোতারা হচ্ছে টার্গেট। 8টা ভাষায় এখানে অনুষ্ঠান সম্প্রচার হয়। আচ্ছা, তার মধ্যে আমি ইংরেজি ভাষায় অনুষ্ঠান করি। আমাদের দেশে যারা নেপালের স্টুডেন্ট আছে বিভিন্ন মেডিকেল কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তারা আবার নেপালি অনুষ্ঠান করে। কি কি ভাষা আছে এখানে? 8টি ভাষা বলছিলেন। 8টি ভাষায় অনুষ্ঠান, হ্যাঁ, নেপালি ভাষা আছে, তারপরে ইংরেজি ভাষা তো অবশ্যই আছে, আরবিতে অনুষ্ঠান হয় এখানে। আচ্ছা, হ্যাঁ, আমাদের বাংলাদেশে যারা অ্যারাবিক সিটিজেন আছেন তারাও এই সকল অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন। এখানে দুটো কারণ আছে, একটা হচ্ছে যে বিদেশি শ্রোতারা শুনে, আর একটা হচ্ছে বাংলাদেশের প্রচুর লোক বিদেশে থাকে, সেটি একটি বিষয় আর কি। তবে মূলত বেশিরভাগ প্রোগ্রামই ইংরেজিতে হয়। যেমন ধরেন আমি যে প্রোগ্রামটি করি সেটি হচ্ছে এসডিজি টক। এটা হলো এসডিজির যে 17টা গোল আছে, আমরা ধারাবাহিকভাবে প্রতি অনুষ্ঠানে এক একটা গোল নিয়ে কথা বলি, এবং এখানে যারা অতিথি হয়ে আসেন তারা সংশ্লিষ্ট এরিয়াতে এক্সপার্ট। যেমন ধরেন এসডিজির একটি গোল হচ্ছে জিরো হাঙ্গার, শূন্য দারিদ্র্য। এখন তাহলে দারিদ্র্য ডিরেকশন নিয়ে কাজ করেন এমন একটি প্রতিষ্ঠানের প্রধানকে বা তার ডেপুটি চিফকে আমরা আমন্ত্রণ জানাই। হ্যাঁ, একইভাবে ধরেন জেন্ডার ইকুয়ালিটি আরেকটি টার্গেট, যারা জেন্ডার প্রমোশনের জন্য কাজ করেন তাদেরকে আমরা নিয়ে আসি, এবং আলোচনাগুলো খুব স্ট্রাকচার্ড হয়। এগুলো হচ্ছে যে আপনার ধরেন এসডিজি বিষয়ে কথা বলতে হলে এটা গ্লোবালি কিছু ইন্ডিকেটর সেট করা আছে আর কি। তো সুতরাং আমরা গেস্টকে বলি দিই যে আজকে আপনি এসডিজি 9 নিয়ে কথা বলবেন, এটা শিল্প উদ্ভাবন, যেটাকে আমরা ইনোভেশন বলি। সুতরাং আপনি এই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। এখানে কিন্তু গেস্টের একটা বড় প্রিপারেশন আছে আর কি। হ্যাঁ, এবং আমরা সেটা ফলো আপ করি, তাকে ডিসকাশন আউটলাইন দেওয়া হয়, এই যে আপনি এই ইন্ডিকেটর নিয়ে কথা বলবেন। এবার একটু জানতে চাই যে সরাসরি সম্প্রচারের অভিজ্ঞতা। সরাসরি সম্প্রচার আমি বেশ কিছু অনুষ্ঠান করেছি। আমি
ভাবতে পারিনি যে এত বেশি রেসপন্স পাওয়া যাবে আর কি, মানে এত বেশি শ্রোতা লাইনে থাকেন। যেমন ধরেন আমার একটা অনুষ্ঠান ছিল যে সামাজিক সুরক্ষায় আপনার প্রবেশগম্যতা বা আপনার কোনো অভিযোগ আছে কিনা আর কি। বিশ্বাস করেন নাটোর, চৌদ্দগ্রাম, কত জায়গা থেকে একজন বিধবা মহিলা বললেন, দেখেন আমি বিধবা, আমি গরিব, শুনি বিধবার জন্য ভাতা আছে, কিন্তু আমি তো ভাতা পাই না, আমি কোথায় যাব? হ্যাঁ, তারপরে এই যে অভিযোগ প্রতিকার, মানে মানুষের অনেক কিছু জানার থাকে, সে তো তার অভিযোগ কোথায় দায়ের করবে এটাও জানে না। এই প্রশ্নটিও সে বেতারের মাধ্যমে করে আর কি। ইভেন আমরা মানে অনেক ডাক্তার ফোন করে, প্রকৌশলী ফোন করেন বিভিন্ন অঞ্চল থেকে, আমরা পটুয়াখালী থেকে ফোন পাই, মানে লাইভ প্রোগ্রামে অভূতপূর্ব সারা। মানে এটা আসলে আমি স্টুডিওতে ঢোকার আগে আমারও ধারণা ছিল না যে মানে এই পরিমাণ, ইভেন ঢাকা শহর থেকেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও আমরা প্রশ্ন পেয়েছি আর কি। খুব খুব ভালো। আপাতত এমনিতে মনে হয় যেন বেতার শ্রোতা কমে গেছে, কিন্তু আমরা যখন মাস শেষে যখন চিঠি পাই, 500-600 চিঠি ডাকযোগে আসে এবং লাইভ প্রোগ্রামের যে রেসপন্স, মানে অভিভূত, মানে এটা যে পাবলিক রেসপন্স এখনো অনেক 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 বেশি, অনেক বেশি। আচ্ছা, অনেক ধরনের শ্রোতা তো আসলে এখানে প্রশ্ন করেন, আবদার রাখেন, গল্প করেন তাদের সাথে। এমন কোন স্টোরি আছে কিনা যেটা এখন আপনাকে ভাবায়, বা এমন একটা ধরনের? এটা হচ্ছে ধরেন আমি একসময় টেলিভিশনে অনুষ্ঠান করতাম, তো স্বাভাবিক আপনার মতো আমরাও বলতাম যে প্রিয় দর্শক এই আর কি। তো যখন বেতারে অনুষ্ঠান শুরু করলাম, আমি প্রায় এই ভুলটা করেছি আর কি। বেতারে শুরুই করতাম যে প্রিয় দর্শক মুখে দিয়ে চলে আসতো, আর প্রডিউসার বলতো যে না না না, আপনি প্রিয় শ্রোতা বলেন, শ্রোতা বলেন। আসলে এটা হওয়াটা স্বাভাবিক। এটা আর কি। আরেকটা স্মৃতি দেশের বাইরে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন, এবিইউ, আমরা এটাকে যদিও আবু বলি, বা শব্দটা এবিইউ, মালয়েশিয়াতে ওদের অফিস, তারা কিন্তু আপনার এই একটা অনেক বড় অ্যাওয়ার্ড দেয় আর কি, যেখানে প্রতি বছর ওদের মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ার জন্য 3 থেকে 4 হাজার এন্ট্রি থাকে আর কি। এটা বিভিন্ন ক্যাটাগরি থাকে, সেটা কিন্তু টেলিভিশনের অন্তর্ভুক্ত আছে, কমিউনিটি রেডিও অন্তর্ভুক্ত আছে, মানে মিডিয়ার নানা সাইডে আছে আর কি। এবং তারা তাদের যে বিচারক পর্ষদ, সেখানে যারা বেতারে টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন তাদেরকে দিয়ে তারা তাদের বিচারক পর্ষদ করে। তো আমারও সুযোগ হয়েছিল যে তাদের বিচারক চূড়ান্ত জুরি বোর্ডে আমি ছিলাম আর কি। হ্যাঁ, তো তখন আমি মানে আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড যে ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর আমাদের হাতে ক্ষমতা ছিল যে আরও 2টো সান্ত্বনা পুরস্কার দেওয়ার আর কি। যেমন ধরেন ভারতের একটা অনুষ্ঠান ছিল যে ছাদের উপরে আপনি বৃষ্টির পানি ধরে রাখা, এটা কিন্তু ভারতের টেলিভিশনে এবং বেতারে এই অনুষ্ঠানের কারণে হিউজ রেসপন্স, যে মানুষ এখন সেখানে বৃষ্টির সময় বড় বড় পাত্র দিয়ে পানি ধরে রাখে এবং বৃষ্টি শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে তারা এই পানিগুলো ইউজ করে আর কি। তো সোশ্যাল মোবিলাইজেশনের ক্ষেত্রে যে বেতার এবং টেলিভিশনের যে কত বড় ভূমিকা, তো এরকম আমরা বেশ কিছু অনুষ্ঠান পেয়েছিলাম যে আসলে মানে সোশ্যাল ইমপ্যাক্ট ক্রিয়েট করে। এরকম অনেক অনুষ্ঠান ছিল যে আমরাই কাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বানাবো, আমরা নিজেরাই হিমশিম খেতাম আর কি। এবং জুরি বোর্ডের সদস্যরাও এক এক বিষয়ে ভিন্ন ভিন্ন মত করতো, সে কারণে ওরা জুরি বোর্ডকে স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিয়েছে যে তোমরা ইন এডিশন অফ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তোমরা যদি মনে করো যে খুব মানসম্পন্ন অনুষ্ঠান হয়েছে, তাহলে তোমরা আরও 2টো পুরস্কার সুপারিশ করতে পারো, সেটা আমরা পুরস্কার দিব এই আর কি। তো আমি যখন এই আবু মিডিয়া অ্যাওয়ার্ডে জুরি বোর্ডে কাজ করি, দ্যাট ওয়াজ এ ভেরি এক্সেপশনাল এক্সপেরিয়েন্স। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো কীভাবে সম্প্রচার মাধ্যমে ডেভেলপমেন্ট ইস্যুগুলোকে নিয়ে আসে এবং সেই ডেভেলপমেন্ট ইন্টারভেনশনের সাথে মানুষকে তারা এঙ্গেজ করে, মানুষকে মোটিভেট করে, ইনফ্লুয়েন্স করে। তো এটা একটি বিশাল আমার জন্য অভিজ্ঞতা ছিল। ডেফিনেটলি এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ইভেন আমাদের মায়ানমার থেকে যে সমস্ত অনুষ্ঠান আসছে সেগুলো অনেক মানসম্পন্ন আর কি। ইভেন এখানে আরেকটা আমি বলতে পারি যে বাংলাদেশ বেতারেরও বেশ কয়েকজন প্রযোজক আপনার এইখানে কিন্তু আবু মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য তারা সিলেক্টেড হয়েছেন আর কি, তাদের খুব এক্সেপশনাল অনুষ্ঠান প্রোডাকশনের জন্য। আরেকটা বিষয় আমাকে বলতে হয়, আপনারা হয়তো অনেকে জানেন, বাংলাদেশ বেতারে যারা প্রডিউসার আছেন এরা কিন্তু সবাই বিসিএস ক্যাডারের, বিসিএস তথ্য ক্যাডার থেকে ওনারা আসেন এবং তাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভেরি এক্সিলেন্ট।
আপনি অন্য কোনো সম্প্রচার মাধ্যমে কিন্তু ইভেন বাংলাদেশ টেলিভিশনে কিন্তু সকল অফিসার ক্যাডার থেকে আসে না। ওখানে 3 রকম আছে, কেউ আছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, কেউ আছে প্রমোশনের মাধ্যমে প্রডিউসার হয়েছে, আর 2-4 জন আছে যারা ক্যাডার সার্ভিস থেকে আসে, খুবই অল্প। কেউ প্রশাসন ক্যাডার থেকে আসে, তথ্য ক্যাডার থেকে খুবই অল্প। কিন্তু বেতার এমন একটি প্রতিষ্ঠান, এখানে কিন্তু একদম 99% অফিসারই আপনার বিসিএস তথ্য ক্যাডার থেকে আসে, এবং যে কারণে মানে তাদের যে মেধা, যোগ্যতা, অনুষ্ঠান নির্মাণের যে প্রাজ্ঞতা আমি বলবো আর কি, এক্সিলেন্স অসাধারণ। মানে এখানে খুব ভিতরে কাজ না করলে বোঝা যায় না আর কি, যে বাইরে থেকে। এবং ইভেন ধরেন শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশ বেতারে ঢাকার বাইরে যে কেন্দ্রগুলো আছে সেখানেও কিন্তু বিসিএস তথ্য ক্যাডারের অফিসাররা সেখানে কাজ করতেছেন আর কি। হ্যাঁ, এবং এদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড ইভেন বুয়েট থেকে পাশ করেও অনেকে তথ্য ক্যাডার পেয়ে বেতারে কাজ করতেছেন। বাহ, চমৎকার। আমরা যদি দেখি যে আমরা যারা আসলে দর্শক বলি, মানে যারা আসলে টিভিতে প্রোগ্রাম করি আমরা, তাদের হচ্ছে অনেক ধরনের ট্রেন্ডি ব্যাপার থাকে, তারপর জেস্টার, পোস্টার, তারপর লুকিংস, এবং পিছনে যদি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, যেমন আমাদের সেটটা, সো বেতারে সেটা হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করি আসলে আরো মানটা উন্নয়ন করার জন্য, মানটা বাড়ানোর জন্য। এই ক্ষেত্রে বেতারের কি কি দিক রয়েছে যেটা আরো উন্নয়ন করা যেতে পারে? বেতার কিন্তু তার ট্র্যাডিশনাল রোল থেকে বেরিয়ে আসছে। আপনি এখন ইউটিউবে ঢুকে দেখবেন যে রংপুর বেতারে একটা মেয়ে লালন সঙ্গীত গেয়েছে, সেটা তারা ইউটিউবে দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন বেতারেও বেশ কিছু অনুষ্ঠান ভিজুয়াল মাধ্যমে ধারণ করা হয়, ক্যামেরা দিয়ে ধারণ করা হয়, এবং সেই মানে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে যায়, ইউটিউবে যায়। আপনি ফেসবুকেও দেখবেন যে ঢাকার বাইরের বেতার কেন্দ্রের অনুষ্ঠান আপনি সেখানে দেখবেন। ইভেন প্রিয়াঙ্কা গোপের নজরুল সঙ্গীত বাংলাদেশ বেতারে আপনি দেখবেন যে সেটা ভিডিও করে ভিজুয়াল ভার্সন কিন্তু আপনি ইউটিউবে দেখতে পাবেন। তাহলে কি বেতার কি আমরা আপডেটেড বেতারটা বেতার থাকবে? বেতার মানে তো আমরা যেটা বুঝি না, এখন ধরেন সময়ের প্রবাহে অনেকগুলো প্রতিষ্ঠানের রোল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশ ডাক বিভাগ এখন আর শুধু চিঠি বিলি করে ওই ডিপার্টমেন্টটা চলতে পারবে না, তাকে এখন ডিজিটাল আপডেট থাকতে হবে, লেনদেনের দিকে যেতে হবে আর কি। কারণ চিঠি তো হারিয়ে যাচ্ছে, তাই না? এখন আর আর্কাইভেও তো থাকতে হবে ডকুমেন্টস গুলো, বা সব ডাটা। অনেকগুলো ডিপার্টমেন্টেরই কাজের রোল কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সে যদি পরিবর্তিত পরিস্থিতির সাথে অ্যাকোমোডেট করতে না পারে, প্রতিষ্ঠান তো টিকবে না, তাই না? আর এগুলো তো পাবলিক প্রতিষ্ঠান, মানুষের সাথে তাদের ইন্টারাকশন। সে কারণে এখন বেতারকেও কিন্তু সময়ের প্রবাহে আপনার ভিজুয়াল মিডিয়ার দিকে সে যাচ্ছে। ইভেন আপনি যদি এখন কোনো ইভেন্টে যান, দেখবেন যে আমাদের সমকাল পত্রিকা বা অন্যান্য কয়েকটা পত্রিকা তারা কিন্তু পাঠায়, ক্যামেরাম্যান পাঠায়। আগে যেখানে প্রিন্ট মিডিয়া রিপোর্টার পাঠাইতো, এখন কিন্তু তারা সাথে একজন ক্যামেরাম্যান, তার হচ্ছে তারা দিনের সিলেক্টেড নিউজটাকে আবার ভিজুয়াল ভার্সনটা তারা অনলাইনে দিয়ে থাকে আর কি। সুতরাং বেতার কিন্তু মানে নতুন সময়ের প্রেক্ষে নতুনত্বর দিকেই যাচ্ছে, এবং তাদেরকে মানে তাদের গতানুগতিক ভূমিকার পাশাপাশি ভিজুয়াল মিডিয়া তো তাদের সে অ্যাক্সেস অলরেডি তারা সেই পথে গিয়েছে আর কি, এবং এটা করতে হবে। আচ্ছা, এখন বাংলাদেশে কত ধরনের বেতার রয়েছে এবং কারা এগিয়ে আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথম তো হচ্ছে যে বাংলাদেশ বেতার তো রাষ্ট্রীয় গণমাধ্যম, এটি সবচেয়ে বড় প্রতিষ্ঠান। গত 2 দশকে আমাদের এখানে যেটা হয়েছে, বিকাশ হয়েছে, সেটি হলো আপনার বেসরকারি মালিকানাধীন অনেকগুলো রেডিও আসছে, এবং আমরা যাদেরকে রেডিও জকি বলি একটা শব্দ, তাদের আবার উপস্থাপনা, বলার ভঙ্গি এগুলো একটু অন্যরকম আর কি, এবং তাদেরও কিন্তু অনেক শ্রোতা আছে। আপনি দেখবেন যে আপনি যখন মানুষ গাড়িতে চলে, তারা কিন্তু সেই অনুষ্ঠানগুলো দেখতে থাকে। এর বাইরে আছে কমিউনিটি রেডিও। কমিউনিটি রেডিও হচ্ছে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, ধরেন যে গ্রামে স্টেশনটি অবস্থিত সেখান থেকে 17 কিলোমিটার চারদিকে এটার সম্প্রচার এলাকা আর কি। এবং এটার বিশেষত্ব হচ্ছে যে ধরেন কোনো একটি গ্রামের, আমি যদি কুড়িগ্রামের চিলমারির কথা বলি, ধরুন চিলমারিতে একটা স্কুলের মেয়ে ভালো গান গায়, হ্যাঁ, সে কম্পিটিশনে ভালো করছে, চিলমারি বেতারে সে কিন্তু গেস্ট থাকে। আচ্ছা, আমি যদি আরো ডেভেলপমেন্ট ইস্যুতে বলি, ধরেন একজন মহিলা চিলমারি উপজেলা থেকে দূরে বা কাছে হোক, ওনার লাউ গাছে হয়তো 50টা লাউ ধরেছে, এক্সেপশনাল, উনি হবেন ওই অনুষ্ঠানের অতিথি। হ্যাঁ, এবং লোকাল যে কলেজের, ওখানে তো ইউনিভার্সিটি নেই, কলেজের ছেলে মেয়েরা তারাই কিন্তু এখানে প্রেজেন্টার, তারাই প্রডিউসার। আমি হেনা নামে একটা মেয়েকে দেখেছি, সে স্থানীয় কলেজে তখন ইন্টারমিডিয়েট পড়তো, সে 2টা পর্যন্ত
কলেজে ক্লাস করে সে বিকাল 3টায় স্টুডিওতে আসে, এসে ধরেন সে সমস্ত সংবাদপত্রের হেডলাইনগুলো কম্পাইল করতো আর কি। বিকেল 5টায় সে যখন স্টুডিওতে ঢুকে আপনি অবাক হবেন, যিনি উপস্থাপক, তিনি প্রযোজক, তিনি আবার টেকনিক্যাল পারসন। হ্যাঁ, ও সে তার হাত দিয়ে সে সমস্ত মেশিন অপারেট করে এবং বলে, আমি হেনা বলছি রেডিও চিলমারি থেকে, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। তো এটা কিন্তু বিশাল ব্যাপার আমাদের প্রত্যন্ত এলাকাতে। ধরেন আমরা যারা শহর এলাকায় আছি আমরা অনেক সুবিধা পাই, তাই না? আমাদের এখানে উপস্থাপনার জন্য প্রশিক্ষণ হচ্ছে, সেটাও একটা আরেকটা শিল্প হয়ে দাঁড়িয়েছে। আর কমিউনিটি রেডিওতে এটা বলা হয় যে বাই দি কমিউনিটি, অফ দ্য কমিউনিটি, ফর দ্য কমিউনিটি। সেই কমিউনিটির ভাষা কি, সেখানকার কনটেক্সট কি, সেখানকার তথ্য চাহিদা কি, কালচারাল নিড কি, এটা পূরণ করে স্থানীয় লোকেরা। ওইখানে কিন্তু ঢাকা থেকে শিল্পী যে গান গায় না আর কি। তো সুতরাং আমাদের এখানে 3 ধরনের বেতারি আছে, 3 ধরনের বেতারের ভিন্ন ভিন্ন ভূমিকা আছে। এটা ঠিক কাউকে বলা যাবে না যে অমুক ফার্স্ট অমুক সেকেন্ড, বাট ভিন্ন ভিন্নভাবে তারা কন্ট্রিবিউট করছে আর কি। তথ্য, শিক্ষা, বিনোদন, সম্প্রচার মাধ্যমে যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা তারা নিজ নিজ অবয়বে, নিজ নিজ কাঠামোতে সেটা করে যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, শুভকামনা আপনার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।